শুরু হয়ে গেল আপনাদের সবার পছন্দের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আপনাদের সাথে আজকে আছি আমি সম্প্রীতি, থাকবো নেক্সট 1.5 ঘন্টা আপনাদের সাথে আড্ডা দিব। আপনাদের মনটা ভালো আছে নাকি খারাপ আছে আপনারা কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। আসলে মন এমন একটা জিনিস, আমি বলবো ফুলের মতো নরম। যদি আপনি এটাকে সুন্দর করে পানি দেন তাহলে কিন্তু সুন্দর করে জল জল করে ওঠে, আবার যদি একটু আঘাত দেন একদম নির্ঝর হয়ে যায়। মাঝে মাঝে বেশি আঘাত দিলে কিন্তু কাটা হয়ে আপনাকে একদম ব্যথা দিবে। সো মন কিন্তু খুব নরম এবং কোমল একটা জিনিস। মন থেকে আমাদের অনেক অভিমান হয়, মান হয়। সেরকম একটা বিষয় নিয়ে আজকে আসলে আমরা আড্ডা দিব, অভিমানের দিনগুলি। কি করেন আপনারা অভিমান হলে? আপনারা কিন্তু আপনাদের মনের কথাগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। আমি কিন্তু আপনাদের মন ভালো করে দেওয়ার চেষ্টা করব। আর সবসময়ের মতোই আমাদের সাথে 3 জন অতিথি থাকবেন, তারাও তাদের মনের কথাগুলো, অভিমানের দিনগুলো কিভাবে কাটায় সেগুলো আমাদের সাথে শেয়ার করবে। আপনারা আমাদের সাথে জয়েন করতে পারেন জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, স্ক্রিনে দেয়া আছে। চলুন আমি পরিচয় করিয়ে দিই আপনাদের সাথে আমাদের অতিথিদের। আমাদের সাথে আছেন জিনিয়া ফেরদৌস রুনা, উনি একজন লেখক, উপস্থাপক ও আবৃত্তি শিল্পী। কেমন আছেন রুনা আপু? খুবই ভালো, খুবই ভালো। আলহামদুলিল্লাহ, আপনাকে পেয়ে আমাদেরও আসলে মনটা ভালো হয়ে গেছে। এরপর আমাদের সাথে আছেন আদুবালা শীল, উনি একজন প্রাক্তন শিক্ষক, কৃষ্ণপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাবনা ও জেলা কমিশনার, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, পাবনা। দিদি, অনেক শুভেচ্ছা আমাদের আজকের এই আড্ডায় আসার জন্য। শুভেচ্ছা আপনাদেরও। আমি যেটা বলতে চাই এই অনুষ্ঠানকে ঘিরে, রবীন্দ্রনাথের ভাষায়, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইল না কেহ। তো একটু অন্যরকম করে বলি, যেটা মোরা হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইল না কেহ। সম্ভবত নেক্সাস টিভি কর্তৃপক্ষ এটাকে মাথায় রেখে আমাদের মহিলাদের জন্য 1.5 ঘন্টা ব্যাপী একটা অনুষ্ঠান, যদি আমার স্মৃতি বিভ্রম না দেয় আমাকে, তাহলে মনে হয় এই লেডিস ক্লাবই সম্পূর্ণ এই কৃতিত্বটা মহিলাদের জন্য অর্জন করতে পারে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকেও আসলে এত সুন্দর করে আমাদের এই আড্ডাটাকে আরও সুন্দর করে শুরু করার জন্য। এবং আমাদের সাথে আরও একজন অতিথি আছেন দীপা সাহা, উনি একজন সঙ্গীত শিল্পী। দীপা আপু, অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। আপনাকেও ধন্যবাদ আর শুভ সন্ধ্যা। আমাদের আজকে আসলে আমাদের এই আড্ডাতে প্রতিদিনই আড্ডা হয়, আপনারা হয়তো দেখেছেন লেডিস ক্লাবে। তবে প্রতিদিন আমরা কোনো না কোনো আসলে থিম এবং বিষয় নিয়ে আসলে আড্ডা দিই, যার কারণে আমাদের আড্ডাটা সবসময় খুব জমজমাট থাকে এবং আমাদের জুমের আপুরাও সবসময় জয়েন করে থাকে, একটু পরে তারাও জয়েন করবেন। সো আজকে আমরা আসলে কথা বলবো আমাদের অভিমানের দিনগুলো আমরা আসলে কি করি। তবে তার আগে আমি একটু সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে জানতে চাই যে আপনারা কারেন্টলি কে কী করছেন। রুনা আপু, আপনি লেখক এবং আবৃত্তি শিল্পী এবং উপস্থাপক, তো এত কিছু কিভাবে করছেন, কবে থেকে করছেন, একটু আমাদেরকে আপনার ব্যাপারে একটু বলবেন। আসলে বাঙালি তো মানে জন্ম থেকেই সংস্কৃতি মনা এবং সংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠে। আমাদের দেশজ সংস্কৃতি, এই যে জারি সারি গান বলো বা বিভিন্ন রকম যে আমাদের চারিপাশেই তো ঢাক ঢোল, পূজা পার্বণ, ঈদ উৎসব, সব কিছুই একটা মানে রিদমিক, সব কিছুর মধ্যে ছন্দ আছে, গান আছে। তো সেভাবে আমিও বেড়ে উঠেছি ছোটবেলায় এবং বৃহত্তর যশোরে আমার ছোটবেলা কেটেছে, ওখানের মানুষ আমি। তো সেই খেলাঘর, উদীচী শিল্পী গোষ্ঠী, তারপর জাহাঙ্গীরনগর, হ্যাঁ এসেছিলাম এবং সম্মেলনেও এসেছিলাম সেই ছোটবেলায়। তো সেটা অনেক অনেক স্মৃতি। তারপর বিভিন্ন প্রতিযোগিতা হতো আমাদের ছোটবেলায়। এরপর যখন বড় হলাম, কালচারাল কাজ করতে করতে সেটা একটা ভালোবাসা, প্রেম। এবং পরে যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়লাম, সেটাও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যার কারণে হয়েছে কি থিয়েটার, নাটক, গান, নাচ এগুলো একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আপনার রক্তের সাথে সংস্কৃতিটা মিলে গেছে আসলে। ভালোই। আপনার কাছ থেকে আবৃত্তি অবশ্যই শুনবো। দিদি, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে প্রাক্তন শিক্ষক আপনি, কৃষ্ণপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাবনা ও জেলা কমিশনার, সেই বিষয়ে একটু বলবেন। এতদিনের অভিজ্ঞতা আপনার। আমি অবশ্য লিখেছি দুটো, বাট একটু সবার আগে এই যে সম্প্রীতি আমাদেরকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করেছে, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমি প্রাক্তন প্রধান শিক্ষক, কৃষ্ণপুর জেলা স্কুল। আচ্ছা আচ্ছা। শিক্ষকতা পেশায় যাত্রা আমার শুরু হয়েছে 27 জুলাই। আচ্ছা, আমি আবার বলছি 27 জুলাই।
তার মানে 50 বছর 50 হয়নি, 50 হয়নি, অলমোস্ট আমি 40 বছরের বেশি আপনার, প্রায় 43.5 বছর 43। শিক্ষকতা থেকে অবসর কাগজে কলমে সরকারিভাবে যেটা, সেটা হলো 2010 সালের 5 জানুয়ারি। আচ্ছা, বাট এলপিআর অবস্থায় আমাকে আমার জেলা প্রশাসন কালেক্টেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আচ্ছা, একটা স্কুল প্রতিষ্ঠিত হয়। তো 2009 সালে আমি এলপিআরে, সেই সময় তারা আমাকে গেস্ট টিচার হিসাবে ওখানে দায়িত্ব দেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তখনকার জেলা প্রশাসনে ছিলেন ডক্টর মঞ্জুর কাদির, পরবর্তী পর্যায়ে উনি প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন সম্ভবত। তো জেলা প্রশাসনে আর সবাই যে আমার প্রতি আস্থাটা রেখেছে, আমি না অবসর জীবনটা আমি বুঝতে পারিনি যে অবসর বলে কোনো কথা আছে মানব জীবনে, এটা আমি অনুভবে আনতে পারিনি। তো দেন ওখান থেকে অবসর নিলাম 2012-30 নভেম্বর। আচ্ছা, আর পেরে উঠি না। আমার হোম টাউন ঈশ্বরদী, আমি ওখান থেকে কিন্তু ডেইলি যাতায়াত করে সার্ভিস করেছি। ঈশ্বরদী থেকে যখন ঈশ্বরদীর ভাড়াটা বলি তাহলে বুঝতে পারবে সম্প্রতি আমি কি তুমি করে বলতে পারবে? অবশ্যই, অবশ্যই। থ্যাংক ইউ। 1 টাকা ভাড়া ছিল ঈশ্বরদী যাতায়াত। এখন 1 টাকা ভাড়া। এটা 69 আমি এর কথা পাবনায় এসেছি 79 12ই মে। ওই বদলি জনিত, বদলি মানে কি তখন বিবাহ জনিত কারণে চলে আসলাম। তখন ভাড়া ছিল, তাই কষ্ট করেছি প্রচুর, ডেইলি যাতায়াত। সেই 1 টাকা ভাড়া এখন কিন্তু 40 টাকায়। বাট আমার ভমিটিং টেন্ডেন্সি ছিল না, আমার কাছে মজা লাগতো। প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আসতাম, যেতাম। স্কুল ছিল তখন 1 শিফটে, আচ্ছা, সকালে 10টায় টু 4টা। অ্যাসেম্বলি ধরতে হতো আমাকে ওখান থেকে এসে। তো আমি আমার টাইম টেবিলটা এমনভাবে করে নিয়েছিলাম যাতে আমি একটা গাড়ি মিস করলেও, ওই যে একটু আগে এদেরকে বলছিলাম যন্ত্রের যন্ত্রণা, যেমন সম্প্রতি চলছে আমাদের নেটওয়ার্ক নিয়ে সমস্যাটা, এটা একেবারেই প্রাসঙ্গিক এবং একেবারেই কি বলবো সময় উপযোগী একটা দৃষ্টান্ত। তো তারপরে ওখান থেকে আসি, আমি পাবনায় আসি হচ্ছে আপনার 79 12ই মে জয়েন করলাম পারিবারিক জীবনের কারণে। ওখান থেকে গভর্নমেন্ট গার্লস 3rd সেপ্টেম্বর 1980। গভর্নমেন্ট গার্লসে প্রায় 2 যুগ তখন অ্যাসিস্ট্যান্ট টিচার, সহকারী প্রধান হয়ে চলে গেলাম জেলা স্কুলে 2001, পাবনা জেলা স্কুল। ওখানে 2003-এ ডাইরেক্ট প্রধান শিক্ষক। 2003 একে গেলাম 3-এ। ওখান থেকে কিছুদিন নওগাঁ কেডিতে ছিলাম, যেটা ওকে বলছিলাম। তারপরে আবার আসলাম কৃষ্ণপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। ওখান থেকে আমার শিক্ষকতা জীবনের সরকারি অবসর, বাট 2012-30 নভেম্বর ওখান থেকে আর কি আনুষ্ঠানিক অবসর। তো ওখানে থাকতে থাকতেই আমার এই অফারগুলো আসে। 2009-এ বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনে আমাকে জেলা কমিশনার করা হয়। আমাদের আঞ্চলিক কমিশনার রাজশাহী অঞ্চল ডক্টর সিরাজুম মুনিরা, উনি মাউসির মাধ্যমিকের ডিডি ছিলেন, খুবই নোবেলম্যান, অত্যন্ত সৎ, এবং তার ছত্রছায়ায় অনেক কিছু অর্জন করেছি অ্যাজ এ প্রশাসক, অ্যাজ এ টিচার, অ্যাজ এ অভিভাবক, যেভাবেই আমরা নেই না কেন, অত্যন্ত কিছু অর্জন করার মতো একটা পার্সোনালিটি। দেন ওই তখন থেকে আমি জেলা কমিশনার, এর ভিতরে আমার অর্জনও হয়েছে, শ্রেষ্ঠ জেলা কমিশনার, শ্রেষ্ঠ শিক্ষকও হয়েছি। তো তারপরে চলে আসলাম বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির আজীবন সদস্য, মহিলা ক্রীড়া সংস্থার আবার অর্থমন্ত্রী, কোষাধ্যক্ষ, পাবনা। গোপালপুর শিশু শিক্ষা নিকেতন 1941 সালের স্কুলটা, ওখানকার বর্তমানে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট। ঈশ্বরদী আমার ঘরে, এগুলো সব কিন্তু পাবনা। আমার ঘরে যেটা, ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের এক্সিকিউটিভ মেম্বার, বঙ্গবন্ধু পরিষদের এক্সিকিউটিভ মেম্বার, এই দুটো হলো ঈশ্বরদী, আর বাকিগুলো সব আমার পাবনাতেই। আর সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আজীবন মেম্বার। তো এগুলো নিয়ে আমি বিন্দাস আছি, ভালো আছি। আমাকে কেউ যদি বলে যে তোমার বয়স কত, আমি বলি আমার বয়স একটু আগে কাদেরকে যেন বলছিলাম 525। আসলে এত কিছু আসলে না না, 525-এর পেছনের কাহিনীটা হলো
আমি যখন গভর্নমেন্ট গার্লসে তখন 100 বছর পূর্তি, আচ্ছা দেন আসলাম জেলা স্কুলে 150 বছর পূর্তি, যোগ দিয়ে যাবে, আমি অঙ্ক পারি না। 250 হয়ে গেল। আচ্ছা, দেন গেলাম কৃষ্ণপুরে 150 বছর, 100 বছর। 350 দেন আমার প্রথম চাকরি শুরু কুড়িগ্রাম মডেল টাউন গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, 50 বছর পূর্তি। দেন আমি যে স্কুলে পড়াশুনো করেছি কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, 125 বছর পূর্তি। হয়ে গেল ও মাই 525। গড, ভৌতিক ব্যাপার। মিলে গেল। একটা জীবনে এতগুলো শতাব্দী এতগুলো পাওয়া শতাব্দী পাওয়া। বিধাতার আশীর্বাদ আমি মনে করি। আপনি আসলে স্মরণীয় এই কারণে আপনার সাথেও সবকিছু এত সুন্দরভাবে ঘটে যায়, হয় না রতনে রতন চিনে, আপনার সাথে আসলে জানি না। সবকিছুই সেভাবে মিলে মিলে যাচ্ছে। তো এই না, খুবই এই আর কি। সুন্দর। আমার আরেকটা অলৌকিক ব্যাপার, অলৌকিক না কাকতালীয়, আমি যখন জেলা স্কুলের প্রধান শিক্ষক তখন সংবাদ পত্রিকা শিক্ষার ক্ষেত্রে সুদূর প্রসারী দিক নির্দেশনা, আমি তখন 52, এবং মজার ব্যাপার রাষ্ট্রীয়ভাবে আমার জন্মদিন পালন হয়, ভাষা আন্দোলন 1952। আচ্ছা, তো আচ্ছা, 52তে আমার জন্ম, 52 বছর বয়সে ওই পত্রিকার সাক্ষাৎকার। জেলা স্কুলের সাকসেশন বোর্ডে 52 নম্বর সিরিয়ালে আমার নাম। আসলে বললাম না আপনার মিলে গেল। সাথে সবকিছু এত সুন্দরভাবে মিলে যায়, কারণ আপনি এত সুন্দর করে কথা বলেন, গোছানো, আপনার জীবনটাই মনে হলো যে গোছানো, এবং হয় না যে আমরা ইতিহাস যেভাবে করে পড়ি, আপনার সবকিছু সেভাবে করে করে সুন্দর করে বিধাতা গোছানো, সেভাবে বইয়ের তৈরি মতো করেছে। লাগছে। দিদি আমরা আপনার কাছ থেকে আরো অনেক শুনবো। আমি একটু আমাদের যে দীপা আপু আছে, দীপা আপু গানের পাখি, আপনি গানের পাখি কিভাবে হলেন আমাদেরকে একটু বলবেন। ছোটবেলা থেকে বেড়ে ওঠাটা সাংস্কৃতিক পরিমণ্ডলে, কারণ মা ভীষণ ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন, আবৃত্তিতেও তিনি ভীষণ ভালো। আর ছোটবেলায় বাড়িতে প্রচুর ক্যাসেট ছিল, সে সময় ওই যখন সময় তো ক্যাসেটটাই ক্যাসেট চলতো, ছিল, যে ফিতাওয়ালা ক্যাসেট। তো সারাক্ষণ গানটা সকালবেলা হলেই মার ঘুম ভাঙার পরেই মার গান লাগতো, ঠাকুর ঘরে গেলেও মার গান লাগতো। তো গানটা আমার মনে হয়নি যে খাদ্য বস্ত্র বাসস্থানে যে 5টা আমাদের মৌলিক চাহিদা, তার বাইরে গানকে মনে হয়নি। আমার মনে হয়েছিল যে গানটাও এগুলোর মধ্যে একটা কিছু। তো গান শেখার আগে আমার গাইতে মানে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা সেটারও আগে আমি গাইতে শুরু করেছিলাম। অবশ্যই মার অনুপ্রেরণা, বাবা খুব একটা বেশি চাইতেন না, বাবা বলতেন ব্রাইট স্টুডেন্ট, পড়তে হবে, ভালো রেজাল্ট করতে হবে, কারণ স্কুলে সারা জীবন আমাকে ওই ফার্স্ট সেকেন্ড থার্ড গণ্ডিটাকে ধরে রাখতে হয়েছে বাবার জন্য, আর মার জন্য গান। তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যাপারটাও মারই অনুপ্রেরণা ছিল, কারণ বাবা একেবারেই চায়নি আমি ম্যানেজমেন্ট ছেড়ে সঙ্গীতে ভর্তি হই। আপনি সঙ্গীতে পড়েছেন? হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতে পড়াশোনা আমার। তো গানকে ভালোবেসেই আসলে সঙ্গীতে পড়া। বাংলাদেশের প্রেক্ষাপটে ক্যারিয়ার, মানে কেউ যদি ক্যারিয়ার নিয়ে খুব সুদূর প্রসারী চিন্তা করে, তবে সঙ্গীত নিয়ে খুব বেশি এগোনো যাবে বলে আমার মনে হয় না, তাও ক্লাসিক্যাল সঙ্গীতে। আচ্ছা, কিন্তু আমার ভাল লাগতো গান। আমার মনে হয় জীবনে শুধু ইনকাম করতে পারবো, টাকার মুখ দেখব, এটাই লক্ষ্য নয় মানুষের। মনের খোরাক বলেও একটা ব্যাপার আছে, যে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলতে এসেছি, অবশ্যই মান অভিমান। তো এই সবচেয়ে যে মনের যে আত্মার যে খোরাক বা মনের যে খোরাক, সেটা কিন্তু কেবলমাত্র সাংস্কৃতিক কর্মকাণ্ড মেটাতে পারে আমার মনে হয়। কারণ মনের সঙ্গে মন দিয়ে লোকে কবিতা লেখে, গান লেখে, মন থেকে মানুষ মনের মাধুরী মিশিয়েই নাচ হয়। আসলে এগুলো কোনো কিছুই সায়েন্টিফিক্যালি হয়তো অনেক ব্যাখ্যা হবে, কিন্তু অ্যাকচুয়ালি মন নিয়েই হয়, যা হয় সেটা মনেরই, মনের কথাগুলোই তো ছন্দে পরিবর্তিত হয়, কবিতায় আসে, নাচের ছন্দেও আসছে, অভিনয়ও তাই আসছে। তো আমার মনে হয় জানি মনটা ভালো থাকে। আর এই যে আজকের টপিকসটা যে মান অভিমান, মন বিষাদ, তো আমার মনে হয় আমার মন খারাপের সময়গুলোতে আমি গান করতে ভালোবাসি, প্রচুর গান শুনতে ভালোবাসি। এরকম হয় যে 3টা-4টা বেজে যাচ্ছে রাতে, কিন্তু আমি গান শুনছি, আমার কানে হেডফোনটা আছে, আমি গাওয়ার চেয়েও শুনতে ভালোবাসি। বাহ, আমার শুনতে ভীষণ ভালো লাগে,
ইভেন সব রকম গান ভাল লাগে। দীপাপু কি ছোটবেলা থেকে এত সুন্দর করে কথা বলেন? মানে গান শুরু হওয়ার আগে, মানে কথা শুরু হওয়ার আগে মনে হয় আপনার গান আসলে আগে শুরু হয়তো ঈশ্বরের কৃপাদৃষ্টি। আসলে দীপাপু, আপনার কাছ থেকে আমরা ফেরত আসবো, আসলে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক তিনজন খুব সুন্দর অতিথি এসেছেন এবং তাদের কথার মধ্যে হারিয়ে যাচ্ছি। মন আর কি খারাপ থাকবে, মন তো প্রফুল্ল হয়ে যাচ্ছে। আমাদের সাথে থাকুন, একটা ছোট্ট বিরতি নিয়ে এখনই ফিরছি। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আপনাদের সাথে আছি আমি সম্প্রীতি এবং চমৎকার আড্ডা চলছে চমৎকার তিনজন অতিথির সাথে। দীপাপুর সাথে কথা বলছিলাম, গানের পাখি আপনি, গান নিয়ে কথা বলছিলেন। একটা গান শুনি আপনার কাছে আমরা। এখন ভীষণ প্রচলিত একটা গান, আমারও ভীষণ ভাল লাগে, মন ছুঁয়ে যায়। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমার নিঠুর মনোহর, আরে আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, প্রেম ফাঁসি, আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, দেখো আসিয়া। কি সুন্দর গলা, অসাধারণ দীপাপু। মনে হয় কি আপনি গেয়ে যান আর আমি বসে বসে শুনি। কেউ যখন সুন্দর করে গান গায় তখন মনে হয় যে শুনতে থাকি, ক্লান্তি আসে না, একদম ক্লান্তি আসে না, মনটাই ভালো হয়ে যায়। অসাধারণ। রুনা আপু, আপনার কাছে শুনবো, আপনি কি একটু অভিমানী টাইপ, নাকি কখনো অভিমানটা কি বেশি হয়, নাকি ওটাকে অ্যাভয়েড করে যান? আচ্ছা ঠিক আছে, মন খারাপ হতেই পারে, ওটাকে বেশি একটা প্রাধান্য দেই না, কোন ধরনের আপনি? আমি আসলে বলবো সেক্ষেত্রে আমি আসলে অনেক অভিমানী। আচ্ছা, খুব যাদের ভেতরে খুব বেশি সংবেদনশীলতা আছে, যাদের ভেতরে অনেক স্বপ্ন আছে, যাদের ভেতরে অনেক রং রেখার খেলা কাজ করে, আমার মনে হয় প্রত্যেকের মনে কম বেশি স্বপ্ন থাকে, কিন্তু যাদের আকাঙ্ক্ষাটা বেড়ে যায় যখন একটা মানে সম্ভাবনার দ্বার প্রান্তে কেউ থাকে, যেমন আমি টাকা, সাধারণ মানুষকে একটা টাকা জমাচ্ছি, আমি একটা জিনিস কিনবো, তার স্বপ্নটা ওভাবে বেড়ে যায়। একজন সিঙ্গারের স্বপ্ন থাকে যে আমি গানটা করছি, কোথাও শোনাবো। আবৃত্তি শিল্পী যেমন আমাদের হয় কোন প্ল্যাটফর্মে আমি আমার কবিতাটি শোনাবো, বা বোদ্ধা দর্শক কারা থাকবে, এমনই তেমন পরিবারেও অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, সেক্ষেত্রে অনেক মান অভিমানও কাজ করে, এটাই স্বাভাবিক। তবে ওই যে বলছিলে যে দমিয়ে রাখা এবং ওই যে ক্ষমা করে দেওয়া, এটা মনে হয় আমার ভেতরে আছে, যে আমি খুব ক্ষমাশীল। যেমন আমার স্বপ্নটাও অনেক বেশি বিস্তারিত, তেমনি আমার ক্ষমাশীলতাটাও অনেক উদার। কারণ আমি চাই মানে সহাবস্থান, মানে সবাইকে নিয়ে, পারিপার্শ্বিকতা নিয়ে, আমার পাশেও যদি কেউ কাঁদে বা একটা পথে একটা বিড়াল কাঁদে, তাও আমাকে আক্রান্ত করে। তো আমি আসলে খুব একটা মানে মাঝামাঝি থাকতে চাই, তা না হলে মনে হয় যে আরো বেশি মানে অস্থির হয়ে যাব। মনটা তাহলে অনেক নরম। হ্যাঁ, সেটাই, অনেক নরম। অভিমান হলেও দেখা যায় গলে যান। হ্যাঁ, সহজেই আপনার অভিমানটা তাহলে মানিয়ে নেওয়া যায়। সেটাই, অভিমান করি, আবার দেখা যায় মানিয়ে নেওয়ার জন্য আমি আবার ঘুরঘুর করি। একটা কথা আছে না, যে একটা কথা না, গান, লোকে বলে রাগ নাকি অনুরাগের আয়না, লোকে বলে রাগ নাকি অনুরাগের আয়না। বাহ, কি সুন্দর। দিদি, আপনার কাছে জানতে চাবো,
এত কিছু যে করেছেন মানুষের জন্য, সবার জন্য যে করছেন, হ্যাঁ, আপনার যেটা বলে যে যত বেশি করবেন তত বেশি তো আকাঙ্ক্ষা বাড়ে, তত বেশি যখন এক্সপেকটেশন রিচ করে না, ফুলফিল করে না, মনটাও তো ভেঙে যায়। তো তখন মন খারাপ হলে কি করা হয় আপনার? আমি যেটা করি, রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল মধুসূদন, শুনেন, আমার একটু পড়ার অভ্যাস আছে। তবে এই মুহূর্তে আমার পরীক্ষা নিলে আমি কিন্তু AA+। তো যেটা হয়, দুঃখ, কষ্ট, মান, অভিমান, এর কিন্তু প্রেক্ষাপটটা পরিবেশের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। অবশ্যই। আর যাপিত জীবনে যেহেতু আমরা সামষ্টিক জীবন যাপন করি, পরিবার, সমাজ, কর্মক্ষেত্র তথা দেশ, তো এখানে মান অভিমানের লুকোচুরি খেলা হবেই। তা তো অবশ্যই। আর আমার যেটা আপনি বললেন বা তুমি বললে, এটাও ঠিক, মোরে আরো 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 দাও প্রাণ, তৃষা হরিয়ে প্রাণ ভরিয়ে। এই জিনিসটা এখন আমার পরিবারের, আমার দুটো সন্তান, একটার কাছ থেকে আমি একটা জিনিস মানি, সেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার শেষ নাই। আমি এটা প্রচণ্ডভাবে মানি। ডেল কার্নেগির একটা কথা, যা তুমি আজ পারো তা কালকের জন্য ফেলে রেখো না, এই দুটো জিনিস আমি খুব মানি। তো আমার দুটো সন্তান, এক সন্তানের কাছ থেকে আমি ধৈর্যের শিক্ষা নেই, আরেক সন্তানের কাছ থেকে উদারতার পাঠ নেই। বাহ। তো এটা ঘরের কথা বললাম। ধৈর্যের শিক্ষা নেন মানে কি? আপনার মানে কথা অনেকবার বলতে হয়, রিপিট করতে হয়, তারপর শুনবে, এরকম কিছু? না, ঠিক তা না। মানে আমি হঠাৎ করে হয়তো বা হয় না, কোনো কারণ ছাড়াই উত্তেজিত হয়ে যাও। এবং সবচেয়ে বড় কথা কি, আমার মধ্যে কিন্তু এখনো সেই চপলতা, সেই উচ্ছলতা এখনো কিন্তু কাজ করে। ওই মেকআপ রুমে ওরা দেখেছে, আমরাই দেখতে পাচ্ছি। তো সেটা। আর আমার একটা টার্গেটও ছিল, আমি জীবনে কখনো বুড়ো হব না। বাহ, কি সুন্দর এই টার্গেটটা। তো এটা কিভাবে, এটা আমি বুড়ো হব না ক্রোনোলজিক্যালি যে আমাদের ধরা দিতেই হবে, বাট আমি সেটাকে ইগনোর করব। এটা কিন্তু মনের সাথে সম্পর্কিত কিভাবে না, এখানে একটা পেশা চুজেরও ব্যাপার আছে। আচ্ছা। তো আমি যদি শিক্ষকতা পেশাটা নেই, ওই যে নওল, কিশোর, কিশোরী, এদের মাঝে থাকলে আমি এমনি সবুজ হব, আমি কখনো হরিত হব না। এটা ছিল আমার একটা টার্গেট। জীবনে বহু অফার এসছে প্রশাসনিক, অফিসিয়ালি, হাসি মুখে, যে না আমি এখানেই ঠিক। একটা উদাহরণ দেই, কত সহজ সরল, নামটা বলবো না, এখন অনেক বড় হয়ে গেছে, যদি এটা দেখে তাহলে তোমার গলা টিপে ধরবে। তোমার আজকে মন খারাপ কেন? ক্লাস 3 খেয়ে আসোনি তুমি? এই রকম মা বাবা ঝগড়া করে রান্না করে নাই, চিন্তা করেন। আমি প্রশ্ন করে আমি আহাম্মক, আমি বললাম যাচ্ছে ঠিক আছে চলো, আমি তখন খাবার নিয়ে যেতাম, চলো তোমাকে আমি আগে ক্লাসটা করে খাবার দিয়ে দেবো। এই যে সারল্যগুলো প্রতিনিয়ত কিন্তু আমাকে সঞ্জীবনী সুধা দিচ্ছে, জীবনকে জানার, জীবনকে বোঝার, আমার বিপরীতে যে আছে তাকে বোঝার, এই সারল্যগুলো কিন্তু আমাকে সবুজ রাখছে। বাহ, এটা তো সত্যি কথা। একদম একদম আমি মনে প্রাণে বিশ্বাস করি। প্লাস আমরা বলি, অভিভাবকরা বলেন যে আপনারা মানুষ গড়ার কারিগর, আমি আবার একটু যোগ করি যে জীবন্ত মডেলের কারখানার কারিগর। তো আমার বাচ্চাটাকে তৈরি করে দেবেন। আমি কিন্তু গোপনে চুরি করা পাবলিক, আমি কিন্তু চুরি করে করে আমি নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করি। তো আমরা যেমন বলি যে আমরা শত শত শিক্ষার্থী তৈরি করছি, জানি না আমার শিক্ষক সম্প্রদায় আমাকে কিভাবে নেবেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি আমরাও কিন্তু প্রতিনিয়ত তৈরি হচ্ছি শিক্ষার্থীদের দ্বারা। এটাও সত্যি কথা, প্রতিনিয়ত কিন্তু তৈরি হচ্ছি। কেমন করে? দুষ্ট, শিষ্ট, মিষ্ট, উত্তম, অধম, মধ্যম সবই থাকে। তো সবগুলোকে তো একই পদ্ধতিতে কন্ট্রোল করা যাবে না, কাজে আমাকে তৈরি হতে হচ্ছে। তো মানবিমান থাকে, দুঃখ কষ্ট থাকে, একটা থাকে মাতৃস্নেহে, একটা থাকে সন্তান বাৎসল্যে, একটা থাকে এই যে সম্প্রীতির আড্ডায়, সেটা পরে বলবো, অন এয়ার নয়। তো
মাঝখানে কিন্তু আমি একবার প্রশ্ন করেছি, ক্যামেরাম্যান আমরা কি ঠিক আছি? এর একটা ছোট মানুষের মতো প্রশ্ন কিন্তু, বাট ওদের একটু মনোযোগটা দেখলাম কি রকম আছে। কি সুন্দর করে আপনি আসলে সবার কথা চিন্তা করেন, ওটাই আমি এসে দেখছি। আপনি কিন্তু চারপাশ থেকে সবার সাথেই কথা বলছেন, সবার ভিতর থেকে আপনি তাদের প্রাণটা আনার চেষ্টা করছেন যেন সবাই এখানেই থাকে। হয় না, অনেক সময় দেখা যায় অন্য এখানে আছে কিন্তু অন্য কিছু চিন্তা করছি। আপনি সবসময় যেহেতু আপনার স্টুডেন্টদের অ্যাটেনশনটা গ্র্যাব করেন, সো এখানেও আপনার কিন্তু মানে নিজের অজান্তে সবার অ্যাটেনশন এক জায়গায় আছে। শিক্ষকরা কি সবাইকে স্টুডেন্ট ভাবে? আসলে এটা সত্যি কথা। তো যেটা হয়েছে ছিল মান অভিমান ছিল না, ছিল, তবে ওটাকে ইগনোর করেছি। কারণ আমি মনে করি যদি পাছে লোকে কিছু বলে এটাকে যদি আমি গুরুত্ব দেই বা দুঃখ কষ্টটাকে যদি আঁকড়ে ধরে থাকি বা এত কেন আমি করতে যাব, সবাই আরাম করে আমিও একটু আরাম করব, আমার সংজ্ঞাটা হলো ব্যস্ততাই জীবন, স্থবিরতা মরণ। বাহ, তো এইটাকে আমি লালন করি, পালন করি। ব্যস্ততায় জীবন, স্থবিরতায় মরণ। মরণ, বাহ কি সুন্দর। মানে এক একটা নীতি আছে কিন্তু দিদির, এবং ওই নীতিগুলোর কি বলবো, সারমর্ম ভাব সম্প্রসারণ হচ্ছে আমরা সবাই সবকিছু দেখি। প্লাস হিংসায় উন্মত্ত পৃথিবী, নিত্য নিঠুর দ্বন্দ্ব, এইরকম যখন একটা প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমন্ত্রণ পেলাম লেডিস ক্লাবে। আর এই লেডিস ক্লাবের সামনে, পেছনে, শুরুতে একদম সকল কলা কৌশলীদের আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো যে আপনারা বিভিন্ন চারণ ক্ষেত্র থেকে কিন্তু নিয়ে আসছেন। প্লাস এটা একটা চারণ ভূমি, জ্ঞানী বিদগ্ধ পণ্ডিতদের চারণ ভূমি কিন্তু এটা। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু গ্রাম থেকে ওই যে মেধা অন্বেষণে তুলে তুলে নিয়ে আসছেন। কিন্তু এই সুযোগ কিলো আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা কিন্তু অবারিত এই মুক্ত পৃথিবী আমরা কিন্তু পাইনি ভাই। তো আমি মনে করি যে আমি আনস্মার্ট, এইসব স্মার্টদের সঙ্গে থেকে আমি চেষ্টা করি স্মার্ট হওয়ার জন্য, কারণ ওই যে যন্ত্রটা ওইটা আমি সম্পূর্ণভাবে হ্যান্ডেল করতে পারি না। যন্ত্র না থাকলেও আপনি নিজে স্বয়ং যা, আমরা আসলে আপনার সাথে সুন্দর করে সম্পৃক্ত হতে চাই। আমাদের জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের আপুরা দেখতে পাচ্ছি অলরেডি জয়েন করেছেন। নাজনীন আপু এবং নাজি আপু আমাদের সাথে জয়েন করেছেন, অনেক ধন্যবাদ। আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাব। দর্শক কোথাও যাবেন না, আমাদের আড্ডা কিন্তু চলছে সুন্দর। আপনাদের অভিমানের কথা থাকলে আপনারা কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন, মন ভালো হয়ে যাবে আজকের আড্ডা দেখেই বুঝতে পারছেন। তবে হ্যাঁ, নেটওয়ার্কের কিছু কিছু ব্যাঘাতের কারণে আপনারা যদি জুমে আসতে নাও পারেন, আপনারা কিন্তু সরাসরি আমাদেরকে ফোন কলও করতে পারেন। ফোনের নাম্বারটাও আমাদের স্ক্রিনে দেওয়া আছে। তো আপনারা চলে আসেন, আপনাদের অনুভূতির কথাগুলো আমাদের সাথে শেয়ার করবেন। ফিরছি এখনই। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা, এবং আমরা আড্ডা দিচ্ছি অভিমানের দিনগুলো আমরা কি করি। মন আছে, মন থাকলে মান অভিমান থাকবেই, এবং আপনাদেরও মান অভিমানগুলো কীভাবে ভাঙান, অন্যকেও সুযোগ দেন একটু ভাঙানোর জন্য, কি করেন সেগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন। স্ক্রিনে দেওয়া জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা আমাদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে যেতে পারেন, এবং নেটওয়ার্কে যদি ব্যাঘাত থাকে আপনারা কিন্তু ফোনও আমাদেরকে ফোনে কল করতে পারেন। নাম্বারটা দেওয়া আছে, আমি আরেকবার একটু রিপিট করছি, 0966691234। আরেকবার বলছি 0966691234। আপনারা কিন্তু আমাদের সাথে ফোনেও কল করতে পারেন এবং আপনাদের মনের অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। মনের কথাগুলো আদান প্রদান হলে কিন্তু ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। আমাদের জুমের আপু, নাজি আপু এবং নাজিন আপু জয়েন করেছেন। নাজি আপুর সাথে আমি একটু কথা বলবো। নাজি আপু একটু আনমিউট করবেন। আমরা আজকে চমৎকার একটা বিষয়ে কথা বলছি, অভিমান নিয়ে। হ্যাঁ, অভিমানের দিনগুলো আমরা কি করি। আপনারও তো অনেক সময় অভিমান হয় অবশ্যই। নাজি আপু, কী করা হয় তখন? মানে এক্সপেকটেশন রাখেন যে আপনার কেউ অভিমান ভাঙাবে, নাকি নিজে নিজেই সেটাকে আবার তরল করে ফেলেন? মর্নিং রেজওয়ানা, আমি স্টুডিওর আপাদের কথা, গান, ওনাদের অনুভূতি, ওনাদের ফোকাস টুয়ার্ডস লাইফ, ওনাদের প্রফেশনালিজম শুনছি আর খুব ভালো লাগছে।
খুবই ভালো লাগছে কিভাবে নিজের ফোকাসটাকে ধরে রেখে তারা এত দূর লাইফের যথেষ্ট একটা পর্যায়ে তারা চলে এসেছেন। ভেরি ইমপ্রেসিভ আর খুবই ইন্সপায়ারিং অলসো। হ্যাঁ, অভিমান হবে না তা না, আমার খুব একটা রাগ হয় না, কিন্তু আমি খুব একেবারেই রাগী মানুষ না। আচ্ছা, কিন্তু আমি একজন কি বলবো, স্ট্রং মেন্টালিটি ঠিক না। আমি যেটাকে চিন্তা করি যে এটা করা উচিত, আমার কাছে যেটা মনে হয় ঠিক বেঠিক, সেই জিনিসটা তো প্রত্যেকটা মানুষের পার্সপেক্টিভে আলাদা। যেটা তোমার জন্য, তোমার থেকে তোমার পজিশনে মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না, কিন্তু হয়তো আমার পজিশনে মনে হচ্ছে এটা ঠিক, এবং এই কাজটা এভাবে হলেই ভালো হবে, এই চিন্তাটা আমার বেশ শক্তভাবে মাথায় তৈরি হয়। এবং এটা খুব আমি অ্যানালাইসিস করি যখন আমার অভিমান হয়। এই কারণটাকে আমি অ্যানালাইসিস করি যে কেন আমার এই ব্যাপারটাতে আমার মেন্টাল ডিস্টারবেন্সটা তৈরি হলো, তার পেছনের কারণটা কি। ওই কারণটাকে যখন আমি দেখি যে অন্যের কারণে, তাহলে সেই মানুষটার বা সেই মানুষের সাথে ইন্টারাকশনটাকে একটু চেঞ্জ করা উচিত আমার। আর যদি হয় যে হ্যাঁ এটা হ্যাপেন টু বি আমার কোনো মানুষের কারণে না, এটা একটা সিচুয়েশন, এই সিচুয়েশনে আমার কিছুই করার ছিল না, এভরিথিং হ্যাপেন টু এভরিবডি, হ্যাঁ হ্যাপেন টু মি, এটাতে রাগ হওয়ার কিছু নাই, এটাতে অভিমান হওয়ারও কিছু নাই, এটা মেনে নিতে হবে। সো আমার কাছে মনে হয় টেক ইট ইজি একটা শব্দ আমি খুব ব্যবহার করি, নিজের সাথে বলি, আমি কাউকে বলতে বলি পারি না, যে আমি আপনার কাউকে উপদেশ অভিমানটা দেই না। আপনি খুব লজিক্যালি অভিমান করেন, মানে যেটা You're right. আসলে হ্যাঁ, analysis করি, জাস্টিফাইড খুব হওয়ার পরই logically, অভিমান খুব করবেন, এবং সেটা একদম, স্ট্রং অভিমান, আর একদম, না হলে হ্যাঁ। করবেন না। এটা সেই মানুষ বা সেই ঘটনাকে আমি আর রিপিট হতে দিব না আর কি। বাহ, খুবই তো সুন্দর। আমি খুব এটাই আসলে অ্যানালাইসিস স্ট্রং ভাবে পার্সোনালিটি, আপনি এই কারণে আপনার স্ট্রং ভাবে সেটাকে আপনি মেইনটেইন করেন। খুবই সুন্দর। নাজিয়া আপু আমাদের সাথে Hopefully, একজন thank you. ফোন কলে জয়েন করেছেন, আমি একটু তার সাথে কথা বলতে চাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপা, আসসালামু আলাইকুম। রেজওয়ান আপা, জি। আমি তন্দ্রা আপু। কেমন গিয়েছিলাম আছেন? এর আগে। জি জি, তন্দ্রা আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছি। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো ভীষণ আছি। সুন্দর লাগছে আপনাকে এবং আপনার মেহমানদের। থ্যাংক ইউ। এত চমৎকার তিনজন মেহমান এসেছে, মন ভালো জি, হয়ে জি। যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আমার শ্রদ্ধেয় দিদি আছে, আদুবালা শীল দিদি। জি, দিদি এত দিদিকে চমৎকার আমার- কথা বলেন। হ্যাঁ, কথা বলেন। হ্যাঁ, দিদি আমার কলিগ ছিলেন, আচ্ছা প্রাক্তন কলিগ। আপনার দিদির সাথে জব করেছি একসাথে, আচ্ছা, কাজ শিখিয়েছেন। যা খুব সুন্দর লাগছে সবাইকে। থ্যাংক ইউ সো মাচ তন্দ্রা আজকের আপু। টপিকটাও অনেক সুন্দর। তো আসলে ঠিক আছে, আড্ডা জমে উঠেছে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আবার আপনাকে। দেখা জি, জি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আবার যে দেখা হবে, তন্দ্রা, কথা হবে। এই তন্দ্রা কিন্তু এত চমৎকার একটা মন ওর, মানে ওই যে বললাম আমি ছোটদের কাছেও শিখি, ইগনোর করা জিনিসটা কিন্তু আমি ওর কাছ থেকেই শিখেছি। আচ্ছা, খুবই চমৎকার একটা পার্সোনালিটি, এবং ওই কিন্তু বেশি সহযোগিতা, যে আমাকে উৎসাহ দেওয়া। আমি বলি এই এখন এই বয়সে যে কি কব না কব, দিদি আপনি পারবেন, দিদি আপনি পারবেন। ওই উৎসাহ কিন্তু দিয়েছে। আমাকে, আমার চলে যাওয়ার কথা কবে পাবনায়, ও আমাকে ঠেকিয়ে রাখছে। বাহ। এরকম খুবই লক্ষ্মী মেয়ে, খুবই আসলে, লক্ষ্মী মেয়ে। আসলে। ওর তিনটা মেয়েই চমৎকার মেধাবী, ওর হাজবেন্ডটাও খুবই, হয় না একে অপরের পরিপূরক। আরেকজন এসেছেন, দর্শক ফোন দিয়েছেন, আমি একটু ফোনটা ধরতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম, আমি পাবনা থেকে বলছি, উম্মে রুবাইয়া লীরা। আমি দিদির একজন ছাত্রী। আচ্ছা, এই আমার গুরু বলতে মানে এটা উনি আমার গুরু। আমার জীবনের বোধ, আমার জীবনের শক্তি সবকিছুই আমার এই দিদির কাছ থেকে নাম। উনি অসাধারণ। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আমি কি বলবো, পাবনা গভর্নমেন্ট কলেজে আমি একজন ছাত্রী। আমি অত্যন্ত নিজেকে সৌভাগ্যবান মনে করছি আজকে দিদিকে দেখতে পেয়ে। ওনার সান্নিধ্যে আসলে যে কোনো মানুষ আলোকিত হয়ে যায়। দিদিকে অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। দিদিকে এখানে আমন্ত্রণ জানিয়ে আপনারা আমাদেরকে আরো অনুমানিত করে ফেলেছেন। আমরা বলার ভাষা খুঁজে পাচ্ছি না। খুব ভালো আমি লাগছে। বুঝতে পারছি। প্রোগ্রামটা খুব সুন্দর। আর অভিমানের যে জায়গাটার কথা আপনার বললেন, যেটা
আমার মনে হয় অভিমানের একটা সময়ের সাথে সাথে মানুষের অভিমান চেঞ্জ হয়ে যায়। সময়ের সাথে সাথে মানুষের অভিমানের সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যায়। তো ছোটবেলার অভিমান একরকম, বড়বেলার অভিমান একরকম। তবে দিদি আমাদেরকে শক্তি দিয়ে শিখিয়েছেন যে কিভাবে অভিমানকে জয় করতে হয়, এটা দিদি আমাদের আমরা শিখছি। অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থ্যাংক ইউ Thank you সো মাচ, তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর করে উনি বললেন। আসলে আমরা আপনার সাথে কথা বলেও এটা বুঝতে পারছি যে দৃষ্টিভঙ্গি তো বয়সের সাথে সাথে পাল্টাবে, এবং আপনি সব জিনিসটাকে এত সুন্দরভাবে পজিটিভলি দেখেন যে অভিমান আসার জায়গাটাই তেমন একটা পায় না। অভিমান হবে তখনই যখন আপনি অন্য পিঠটাকেও দেখবেন। হ্যাঁ, আপনি সব কিছু খোলস করে একদম পজিটিভলি নিয়ে নেন, অভিমানের জায়গাটাই আসলে অনেক অভিভাবক বলে সম্প্রীতি, অনেক আমার সন্তানরা বলে, অভিভাবকও বলে, বিশেষ করে এই এজে এসে, মা না বন্ধু আমরা না মিলাতে পারি না। আসলে এদেরকে বলি যে এককালে তোমরা আমাদের আঙ্গুল ধরে চলেছো, এখন কিন্তু আমরা তোমাদের আঙ্গুল ধরে চলি। সত্যি এটা তো আসলেই প্র্যাকটিক্যাল। তবে রুনা আপু, যে হ্যাঁ। কথাটি বললেন আপনার ছাত্রী আর কি, আমি তো সেই 16 বছরটাই অতিক্রম করতে পারছি না, মানে বয়স হয়ে যাচ্ছে, বাট আমি তো সেই ঘোর প্যাচেই পড়ে আছি। আপনি কিন্তু সেই রঙিন, আপনাকে কেউ হ্যাঁ, মানে আপনার মানে কত এটা- বয়স আমরা জানিও না, এবং আপনাকে 16 বছরেরই রঙিন মানুষ এটা হিসেবে কিন্তু কিন্তু একটা আমরা মানে দেখছি। বিপর্যয় আমি এত বলবো। সুন্দর যে হ্যাঁ। কবিতা বলছেন রুনা আপু, আপনার আমি কথা বলবো যে বলেন, এটা কি একটা করা বিপর্যয়। হয়? কেন আমি বৃত্ত থেকে বের হতে পারছি না, মানে এত কেন মানে ভালো লাগা, এত কেন ভালোবাসা, এটাও একটা আমার মনে হয় সমস্যা বটে। শিল্পী মনা মানুষদের এমনিতেই মনটা, নিজের শিল্পীতেই মনে হয় নিজের মনটা ভালো হয়ে থাকে। সেটাই, তাই না? সেটাই। একটা তো আমরা চাই না তুমি এই বৃত্ত থেকে বেরিয়ে আসো। তুমি এরকম রুনা কথা আপু, বলো। আমরা একটা তাহলে তো আমি কবিতা শুনতে গহ্বরে চাই পড়ে আপনার যাব। কাছে। ধন্যবাদ। কবিতা ছোট ছোট আমি 2টা কবিতা শোনাচ্ছি, যেটা আজকে যে ক্রাইসিস নিয়ে কথা আমরা বলছি, যে অভিমান, কিভাবে আমরা সেই অভিমানটাকে, জীবনানন্দ দাশ আমাদের রোমান্টিক কবিদের অন্যতম। তিনি তার আসলে কথাগুলো বলেন সেগুলো মানে অর্থ বহুমাত্রিক। মানে এটা উনি যে নরনারীর প্রেমকে উপজীব্য করে অনেক 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 মানে সারফেসটা অনেক বিশাল। যাই হোক, তারপরেও এখন মানবীয় প্রেমে আমার কাছে মনে হয় এই কবিতাটা অসাধারণ। তো আমি কবিতাটি শোনাচ্ছি। হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো নাকো ধানসিঁড়ি নদীটির পাশে। তোমার কান্নার সুরে বেতের ফলের মতন তার ম্লান চোখ মনে আসে। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে রূপ নিয়ে চলে গেছে দূরে, আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো নাকো ধানসিঁড়ি নদীটির পাশে। তোমার কান্নার সুরে বেতের ফলের মতন তার ম্লান চোখ মনে আসে। আরেকটি কবিতা অনেক মজার, এটা হচ্ছে সৈয়দ শামসুল হকের কবিতা, পরাণের গহীন ভিতর। এই কাব্যগ্রন্থটি পুরোপুরি গ্রামীণ প্রেক্ষাপটে রচিত হয়েছে, যে সহজ সরল মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো, যারা গুণ টানে, যারা বৈঠা বায়, যারা কাঠুরিয়া বা মুটে মজুর, এই ধরনের সহজ সরল কৃষক, তাদের যে ভেতরের মোটা দাগের যে ফিলিংস, তারা যে চায় মানে পেট ভরে খেতে, এবং তারপর তার স্ত্রীকে পাশে চায়, বা তার স্ত্রী যে সারাদিন খাটে তার হাজব্যান্ডকে পায় না, এরকম একটা তাদের চাওয়া পাওয়ার যে একটা বিষয় নিয়ে আমার কাছে মনে হয় যে সৈয়দ হকের এই পরাণের গহীন ভিতর এই কাব্যগ্রন্থটি তিনি লিখেছেন। তো এখান থেকে আমি একটি ছোট, এটা আসলে আমাদের সবারই প্রিয় এই কবিতাটা, আসলে আমার মনে হয় খুবই প্রচলিত এবং আমাদের সবারই প্রিয়। আপু, একটা ছোট্ট বিরতি নিয়ে এক্ষুনি আপনার কবিতাতে আমরা ফিরছি। দর্শক, এক্ষুনি আমরা কবিতাটা শুনবো, কোথাও যাবেন না, এসে আমরা কবিতাতে ফিরছি। তো
দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমরা অভিমানের কথা বলছি। আপনারা কিন্তু আপনাদের মনের অভিমান, মনের কথাগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। আমরা কিন্তু আপনার মন ভালো করে দিতে পারি। আপনারা আমাদের সাথে জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তো জয়েন করতেই পারেন। আপনারা কিন্তু আমাদেরকে ফোনও দিতে পারেন। ফোনের নাম্বারটা আমি একটু আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি, যেটা স্ক্রিনে অলরেডি দেওয়া আছে, 09666791234। আরেকবার বলছি 09666791234। আপনারা আমাদেরকে সরাসরি ফোন দিতে পারেন এবং আমাদের দর্শক আপনারা আমাদের কথা বলতে পারেন এবং আমাদের যে অতিথিরা আছেন তাদের সাথেও কিন্তু কথা বলতে পারেন। আমি একটু আমাদের দীপাপুর কাছে যাব। দীপাপু, আপনার যে চুলের কথা বলছিলেন একটু শুনছিলাম, একটা ওয়ার্ড বললেন, ইদারা কুয়া। এটা নিয়ে আপনার চুলের একটা স্টোরি আছে, যেটার কারণে আপনার চুল কেটে ফেলতে হয়েছিল সামথিং বরেণ্য অঞ্চলে, যেটা হয়তো অনেকেই অবহিত না, সেটা আমাদেরকে একটু বলবেন স্টোরি। আচ্ছা, বরেন্দ্র অঞ্চল ব্যাপারটা হলো চাষাবাদ বেশি হয়। চাষাবাদ, ধানটা আমাদের প্রধান ফসল ছিল। 3 রকমের ধান ছিল। বড় ধানে অনেক বেশি সেচ লাগতো, তো সেচ পানি, নিচের ভূগর্ভস্থ যে পানি, সেটা বেশি উত্তোলনের জন্য পানি কমে যায় একটা সময়। তো তার জন্য আমাদের যে কুয়াগুলো ছিল, সে গোল করে খনন করা কুয়া, যেটা আমরা 100 হাত 150 হাত দড়ি নামিয়ে জল তুলতাম। ম্যাক্সিমাম মেয়েদের হাতে করা পড়ে যেত, বৌদের হাতে করা পড়ে যেত, কারণ জল তুলতে হতো, তাদের দড়ি দিয়ে বেঁধে বালতিতে জল তোলা। তো খুব একটু আমি ব্রেক নেব, আমাদের একটা ফোন কল এসেছে, আমি আপনার আবার আসছি। দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। ফোন দিয়েছেন। আপু, আমি সিদ্দিকা ফেরদৌস তরু। ও তরু আপু, কেমন আছেন? হ্যাঁ, ভালো আপু, খুব সুন্দর লাগছে আপনাকে এবং স্টুডিও আপুদেরকে শুভেচ্ছা। জয়েন করতে পারছি না আপু, এটাও আমার এক ধরনের অভিমান হচ্ছে প্রচন্ড ভাবে। আমরা কিন্তু চেষ্টা করছি আপনার অভিমানটা ভাঙানোর। এই যে আমাদের সাথে আছেন, আমাদের গল্প শুনতে থাকেন, মন ভালো হয়ে যাবে। কিন্তু অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে যে ফোন দিয়েছেন এবং আমাদের সাথে আছেন, আবার বললেন। থ্যাংক ইউ তরু আপু। আমাদের যে আজকে দীপা আপু গানের পাখি, উনি ওনার গল্প বলছিলেন। আমরা গল্পতে ফেরত যাচ্ছি, তরু আপুর সাথেই থাকুন। জি দীপা আপু। তো জল সংকট এখন অনেকটা কমে গেছে, অনেকটা না, বেশিরভাগ অংশে কমে গেছে, কারণ আমাদের চাষাবাদের প্রক্রিয়া চেঞ্জ হয়ে গেছে। আমাদের এখন একটা ফসল হয়, ধান একবার হয়। আর সবাই জেনে থাকবে, নওগাঁ জেলাকে আমের রাজধানী বলা হচ্ছে। আমার বাড়ি সাপাহারে। আচ্ছা, নওগাঁ জেলার সাপাহার বলতে সাপাহারেই বেশি আম হচ্ছে, নওগাঁ জেলা বলতে সাপাহারকে ইন্ডিকেট করা হচ্ছে। তো সে সময়টা জলের ভীষণ ক্রাইসিস ছিল। ওই যে কুয়া থেকে দড়ি দিয়ে জল তুলতে হতো, সেটা কিনে আনতে হতো, সব সময় লোক পাওয়া যেত না জল ওঠানোর। তো স্কুল জীবন, সায়েন্সে পড়তাম, চুল রেখে চুল ভেজা থাকতো, আমাকে চুল বেনুনি করে যেতে হতো, কারণ গার্লস স্কুলে খুব কড়া নিয়ম ছিল, অ্যাসেম্বলি, সেখানে আমাকে ক্যাপ্টেন হিসেবে রাখা ছিল। আর স্বাভাবিক, আমরা যারা গান করি তাদের আমাদের জাতীয় সঙ্গীতটা গাইতে হয়। তো ওই বারবার টনসিল হতো, গলা ভাঙতো। যাই হোক, এরপর মা বলল যে চুলটা আর রাখতে হবে না, কারণ জল সবার জন্য ওই 2 কলস বরাদ্দ। পুকুরে যখন যাচ্ছি তখন শ্যাওলা জলে মাছের জন্য যে খাবারটা দেওয়া হচ্ছে, চুল উঠে যাচ্ছে, মাথা ব্যথা হচ্ছে। তো এই ক্রাইসিস থেকে কিন্তু আমার চুলটা কাটা প্রথমবার। সবাই এলাকায় যারা ছিল, হয় যেটা মফস্বলে, দীপা তোর চুলটা নাই, এত সুন্দর চুল ছিল। আমার চেয়ে আক্ষেপটা ওদের বেশি ছিল। মানে জীবনের প্রথম আপনার ধাক্কা না, মনের কষ্টটা, মনের কষ্ট, এই যে অভিমান থেকে চুল কাটা, এটা একটা ব্যাপার, যে অভিমান থেকে আসলে চুল কাটা। এখনো সেই অভিমান থেকে আমি বেরোতে পারিনি, আমি চুল আর বড় রাখি না। আর তবে অনেক অভিমানী না, ছোটবেলা ওইখান থেকে অনেক অভিমানী হয়ে গেছেন আসলে। আর এখন জলের সমস্যাটা ওভাবে আর নেই, কারণ ডিপ টিউবওয়েল আসার পর থেকে আমাদের সমস্যাটা লাঘব হয়ে গেছে। কিন্তু চুল আর রাখা হয়নি, ওই চুল আর রাখা হয়নি। আপনার অভিমান থেকে আপনার একটা গান শুনবো, গান গেয়ে আপনার অভিমান, মনটা আসলে ভালো করতে হবে। দীপাপু, কোন সুন্দর গানটা গাবেন? অনেকগুলো গান মনে আসছে, যদিও এই সিচুয়েশনের সঙ্গে যে গানটা যায় সেটা হলো প্রিয় গান, নহে নহে প্রিয় এ নয় আখি জল। এ নয় আখি জল, নহে নহে প্রিয় এ নয় আখি জল, মলিন হয়েছে ঘুমে
চোখেরও কাজল মলিন হয়েছে ঘুমে, চোখেরও কাজল নহে নহে প্রিয় এ নয় আখি জল, নহে নহে প্রিয় এ নয় আখি জল। বাহ, খুব সুন্দর সুন্দর, মন ভালো হয়ে যায় আসলে। নাজিয়া আপু ওখান থেকে দেখতে পাচ্ছি তালি দিচ্ছে। আমি একটু চলে যাব আমাদের আপুদের কাছে, নাজনীন আপুর কাছে যাব। নাজনীন আপু একটু আনমিউট করে ফেলবেন। আমরা অভিমানের দিনগুলো নিয়ে কথা বলছিলাম। আপনার ক্ষেত্রে কি করা হয় নাজনীন আপু? আপনি কি অনেক অভিমানী? অভিমান হলে কি সেটা চাপিয়ে রাখেন নাকি বুঝতে দেন এবং সুযোগ দেন অভিমানটা ভাঙানোর? কি করা হয়? আচ্ছা, ধন্যবাদ। আমি আসলে ওই মানে একটা পয়েন্ট তুলে ধরতেছি, যেটা হচ্ছে প্রতিটি মানুষের জীবনে মানে 4 জন না হোক 5 জন না হোক অন্তত একটা মানুষ থাকা উচিত প্রতিটি মানুষের জীবনে। একটা অন্তত মানুষ থাকা উচিত যার উপর অভিমান করা যায়। হ্যাঁ, আর দ্বিতীয়টা হচ্ছে অভিমান কিন্তু সব মানুষের সাথে করা যায় না। হ্যাঁ, সবার সাথে করা যায় না, সবার সাথে খাটেও না। এটা মানুষ বুঝেই করতে হয়। তার মধ্যে একজন হচ্ছে মা, যার সাথে করা যায়, মার সাথে দুনিয়ার যাই হোক। আর 3 নাম্বারটা হচ্ছে অভিমানের কিন্তু একটা বয়স আছে, সেটা হচ্ছে একটা শিশু বয়সে মানে কৈশোর কালে যেটা মানুষ অভিমান বেশি করে। আরেকটা আছে যে বৃদ্ধ বয়সে, একটু বয়স বেশি হলে বৃদ্ধ বয়সে মানুষগুলি কিন্তু অভিমান করে বেশি। এর জন্য মানে এই মানুষগুলির প্রতি আমাদের তেমন একটা কেয়ার থাকা উচিত, যে তারা কি বলতে চাতে, বোঝা উচিত তারা কি আসলে এই জিনিসটা। আর আরেকটা হচ্ছে যে অভিমান তখনই করা উচিত যখন আমি বুঝবো যে আমার অভিমানের গুরুত্ব কারো কাছে আছে, না হলে নচেত অভিমান করা উচিত না। খুবই সুন্দর কথা বলেছেন। আমার কথা যদি বলি, এখন আমি কিন্তু আসলে খুব আবেগী একটা মানুষ, খুবই আবেগী একটা মানুষ, এবং মানে অল্পতে অভিমান করি। কিন্তু বাট আমার জীবনে অভিমান ভাঙার মতো কোনো মানুষ নাই, কাজে আমার অভিমান আসলে খুব আসলে সত্যি কথা বলেছেন নাজরিন আপু। নাজরিন আপুর কথা ধরে আমি বলবো আমাদের ফোন কল যে ফোন করেছেন আমাদের ঈশ্বরদী থেকে দিদি, আপনার মেয়ে আমাদেরকে ফোন দিয়েছেন, তো তার কাছ থেকে জানতে চাবো যে আপনাদের মা মেয়ের কি অভিমান হয় নাকি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন আপু? হ্যাঁ, ভালো আছি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। আপনার মা কিন্তু স্বয়ং আজকে আমাদের কাছে আছেন, কেমন লাগছে আপনার বলেন? আমার অনেক ভালো লাগছে, এবং আমি কালকে একটু মার সাথে অভিমানী করেছিলাম, তো সেই জন্য মানে ভাবছি যে একদম সামনাসামনি মাকে একটু সরি বলি। কালকে মা একটু মজা করছিল, কিন্তু সেই মজাটা আমি আবার একটু অন্যরকম ভাবে নিয়েছিলাম, যে মা বলছে যে কালকে এরকম সময় একটা প্রোগ্রাম হবে, আমি না কিন্তু আমারও পরিচিত, আমাদের সবার পরিচিত তাকে নিয়ে একটা আলোচনা অনুষ্ঠান আছে, তোমরা দেখবে, ঠিক আছে? আমি বলেছি যে কেন, নাম বলো, তুমি তো জানো। বলে কি যে না, আমাকে বলতে নিষেধ করছে। তখন বলেছিলাম যে তাহলে একটু মানে অভিমান হয়েছিল। মা, আমি ভেরি সরি, ঠিক আছে? সরি, মাফ করে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই কি সেই সন্তান যে আপনাকে ধৈর্যশীল করেছে? না, এই উদারতা শিখিয়েছে। আর সন্তান হচ্ছে রবি কোম্পানির জেনারেল ম্যানেজার। আচ্ছা আচ্ছা, প্রচন্ড দুরন্ত। ওকে যে আমি কি কষ্ট করে বড় করেছি, পড়াটা কোনো রকমই টিচারের কাছে ডেলিভারি দিতে পারলেই হলো। ছেদ চিহ্নের ব্যবহার নাই, সেন্টেন্স কনস্ট্রাকশনের ব্যবহার নাই, নত্যসত্য নাই, সন্ধি নাই, কিচ্ছু নাই। খুব কষ্ট। আমি একজন কর্মজীবী মহিলা, স্বদেশ বিদেশ রেগুলার যাতায়াত করতাম ঈশ্বরদী থেকে পাবনা, 26-52 কিলো। তখন অবশ্য বয়সটাও কম ছিল। ওই যে বললাম আমার ভমিটিং টেন্ডেন্সি নাই। আবার কি টেবিল গুছিয়ে যেতে হতো, টেবিল ঠিক সব ঠিক, এবং পরিবার আমাকে সর্বতভাবে সহযোগিতা করেছে। আমার এই পুত্র সন্তান একটু টকেটিভ, মা আজকে না বোঝা যাচ্ছে ছুটির দিন, ভ্যারাইটি পায়। তো ওর বাবা ভোজন রসিক, হ্যাঁ ও একটু ভোজন রসিক। তো আচ্ছা বাবা, তোমাকে লিখতে হবে না, আমি রান্না করছি, বাসন মাজছি, আমাদের সন্তানদের তো এই জীবন, তারপরে স্বদেশ বিদেশ। তো বাবা তোমাকে লিখতে হবে না, তুমি খালি ছোট ছোট কয়েকটা শব্দ লিখো। লিখেছে, খুব খুশিতে লিখছে, 3তে পড়ে, বই খুলছে,
ব্রেন আছে বাট ফাঁকিবাজ, কিন্তু মেরিটোরিয়াস, অ্যাটেন্টিভ না। মেরিটোরিয়াস না হলে কিভাবে রবির জেনারেল ম্যানেজার হয়? বই খুলে দেখছে কোনখান থেকে আমি তাকে শব্দগুলো চুজ করেছি। ও তুমি আমাকে বড় প্রশ্ন লিখিয়েছো, এই পদ্ধতি শেষ। ছোটবেলাও পড়তো ইক্ষু গবেষণা একটু, আমি যদিও সরকারি কর্মকর্তা, আমি ওই ডেইলি প্যাসেঞ্জার করতাম জন্যে ওদেরকে আর সেই কষ্টটা দেইনি, বাট প্রতিষ্ঠানগুলো সব আমার মানে এত হৃদ্যতা সম্পর্ক। আমার ছোট্ট একটা হাসির কথা বলি, আমার এই সন্তানের প্রিন্সিপাল ম্যাডামের নাম ছিল বাবলা, ওরা তখন কেজিতে পড়ে, সবুজকুড়ি কিন্ডারগার্টেন, ও আমাকে বৌদি বলে ডাকে। এখন যেই কাজটা টেবিলে যাবে ওর মানে কাজটা যখন দিল, খুবই মনোযোগী ছাত্র, আচ্ছা, যেই টেবিলে গেল ওই পেন্সিল কাটার, ওই চুলের ক্লিপ, ওরা অধৈর্য হয়ে গিয়ে বৌদি আর তো পারি না, কিনেও দিতে হলো। হঠাৎ একদিন আমি স্কুল থেকে ফিরে এসেছি, ওই গেলে পরে সব তথ্যগুলো ওগুলো নেই। আমি এই প্রসঙ্গে আমি গার্ডিয়ানদের বলবো, বাচ্চাদের সময় দিন, বাচ্চাদের মন খুলে কথা বলার সময় দিন। এই যে হাতের মধ্যে পৃথিবী অবশ্যই দরকার আমার, কিন্তু ডাইনিং টেবিল অন্তত তাদেরকে সময় দিন। তো বলতো, মা আমি বাবলা ম্যাডামকে বটি দিয়ে কাটবো। আমি বলি হায় হায়, প্রিন্সিপাল ম্যাডামকে বটি দিয়ে কাটবি কেন, অপরাধটা কি? আমাকে বলছে, অবনী তুমি হোম ট্যাক্সের খাতা আনো নাই? তো বলছে যে আমার মার আজকে মর্নিং স্কুল ছিল, মা গুছিয়ে দেয়নি। এই মহিলাকে নিয়ে আর পারি নেই, আত্মমর্যাদা বোধ। কেন ক্লাসে তোমাকে মহিলা বললো? এই জন্য বটি দিয়ে কাটবে। তো এখন ওই দুরন্ত ছেলে ইক্ষু গবেষণা স্কুলে পানির ট্যাঙ্কিটা অনেক উঁচু, অনেক উঁচু, কিচ্ছু বলে নাই। আমি পাবনায়, আমার সন্তান ঈশ্বরদীতে 4-এ পড়ে। ওই মই দিয়ে প্রথম দিন সফল হতে পারেনি, দ্বিতীয় দিন সফল হতে পারেনি, তৃতীয় দিন টিফিনে একদম ওই ট্যাঙ্কি পর্যন্ত গেছে। এসে আমাকে যখন বলল যে মা আমি না আজকে ওই ট্যাঙ্কি পর্যন্ত উঠছি। কি বলে? না আমি একা যাইনি, আমার বন্ধুদেরকে নিয়ে গেছি, যদি কিছু হয় তোমাকে যেন খবর দিতে পারে। এই দুরন্ত ছেলে যে এখন এত ধৈর্য, কোনো কিছু কিনতে গেলে আমার তো বৌমা আমার মুখ দিয়ে আসে না, আমি মেয়ে হিসাবে ওর নাম ধরেই ডাকি। ও হচ্ছে জুনিয়র কনসালটেন্ট চর্ম বিভাগ, এই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ছিল। তো আমরা হয়তো কোনো কিছু কিনতে গেছি ওর সাথে, আমরা বিরক্ত হয়ে যাই আমাদের মহিলাদের জিনিস কিনতে, না আসছি যখন সব জায়গায় দেখবো। আমরা এত ধৈর্য, এই ধৈর্যটা, এটাই শুধু না, পারিবারিক অনেক কাজেও দেখেছি, খুব শান্ত এবং ধৈর্য। এই ধৈর্যটা আমি ওর কাছ থেকে নেওয়ার চেষ্টা করি। খুবই সুন্দর, খুবই সুন্দর। আসলে জীবনে উন্নতি করতে হলে ও যদি শোনে, অবশ্যই শুনবে, অবশ্যই শুনবে, অবশ্যই, কেন শুনবে না? মায়ের কথা শুনে সেও আসলে, বৌমাও অত্যন্ত মানে আমি তোকে বৌমা বলি না, মানে জাস্ট একটা মেয়ে আমার। আসলে না, আমরা এসে আসলে একটা বিরতিতে যাব, এসে আরো শুনবো আসলে দিদি আপনার সন্তানদের গল্প, এবং আপনাদের সবার সাথে। দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, এখনই ফিরছি। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমরা খুব চমৎকার কথা বলছি আমাদের মন নিয়ে, অভিমানের দিনগুলো নিয়ে। কথায় আছে মন ভাঙা কিন্তু মসজিদ ভাঙার সমান। আমরা আসলে কথা বলছি সেটা নিয়ে। দীপা আপু, রুনা আপু, আপনার কাছ থেকে আমরা একটা কবিতা ডিউ ছিল, আমরা ওই কবিতাটা আগে শুনবো। যে আমাদের অভিমান নিয়ে কথা হচ্ছিল, তো সৈয়দ শামসুল হকের পরাণের গহীন ভেতর থেকে আমি 15 নম্বর যে কবিতাটি, এটি শোনাচ্ছি। আমারে সুন্দর তুমি কও নাই কোনো দিন, আমারে সুন্দর তুমি কও নাই কোনো দিন, আমার হাতের পিঠা কও নাই কিরকম মিঠা, সেই তুমি তোমারেই দিছি আমি যুবতীর চিন। চোখকানা দেখো নাই বিছানায় আছে লাল সিটা, তয় কি তোমারে আমি ফাঁকি দিয়া পিছন বাড়ির জামু তার কাছে, জামু তার কাছে, কও আমারে যে দিতে চায় পান, অথবা জিগার ডালে ফাঁসি নিয়া নিজের শাড়িতে ভূত হয়া তোমার গামছায় দিমু আন্ধারে টান। তখন আমারে তুমি দেখি হেলা করো কি রকম,
শরীর পাথর হয়ে যায় কিনা পানের বলে, আমারে হারাইয়া দেখি জমি হারা চাষি হও কিনা, এমন দেখতে বড় স্বাদ হয় আল্লাহর কসম। দেখার বাসনা করে কাল পোকা তোমার ফসলে, অথচ ঘরেই থাকি, পোড়া ঘরে থাকতে পারি না। আমারে সুন্দর তুমি কও নাই কোনো দিন, আমার হাতের পিঠা কও নাই কিরকম মিঠা। খুব সুন্দর, খুব সুন্দর। আসলে নারীরা অভিমানী হবে না কেন? এত কিছু যে করে, কি কি প্রাপ্তি, একটু শুধু অ্যাকনলেজমেন্ট না, যে একটু স্বীকৃতি কিন্তু একটু অনেক স্বীকৃতি অনেক কিন্তু চায়, আর কর্মস্পৃহা খুব বাড়ায় বেশি দেয়। কিছু চায় না। আসলে এটাই তার আমাদের প্রকাশ। আমি এটা মানে আমার নিজস্ব একটা মানে ধারণা যে আমাদের দেশে তো মানে যেমন সুজলা সুফলা শস্য শ্যামলা, এখানে যে মাতৃ যে বিষয়টা, মায়ের বিষয়টা, মা কিন্তু সব সময় মা বা নারী বা মেয়ে কন্যা তারা কিন্তু সবসময় দিয়ে যায়, আমরা কিন্তু নিয়ে যাই নীরবে, কিন্তু তাকে যে একটা কিছু ধন্যবাদ দেওয়ার, এটা আমাদের সমাজে আসলে এটা মানে প্রচলিত না। অনেকেই গ্রেটফুল বলে যে জীবন সায়ান্নে এসে বা বিভিন্ন জায়গায় তিনি যখন ভালো জায়গায় প্রতিষ্ঠিত হন বলেন যে আমার মায়ের এই বা আমার স্ত্রী আমাকে এই করেছেন, কিন্তু স্ত্রীর সামনে বা মায়ের সামনে বা বোনের সামনে কিন্তু আমাদের কেউই বলে না, কিন্তু শুনলে কিন্তু তারা অনেক খুশি হয়, যে আরো কত বেশি বেড়ে যায়, দ্বিগুণ বেড়ে যায়। এই যুগে কিন্তু এটা বলাই উচিত। আমি একটু যোগ করি, বিপরীত মানুষটার প্রতি ভালোবাসা বাড়ে, কিন্তু বেড়ে যায়। এটা সত্যি কথা। দীপা আপু, আপনার সেই চমৎকার গানটা কি গাবেন এখন? ঘুমো ঘুরে মোর ঘুমো ঘরে এলে মনোহর, মোর ঘুমো ঘরে এলে মনোহর, নমো 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 নমো। শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে, শ্রাবণ মেঘে নাচে নটবর, রম ঝম রম ঝম ঝম ঝম। মোর ঘুমো ঘরে এলে ঘুমো ঘরে, ঘুমো ঘরে এলে মনোহর। খুব সুন্দর, খুব সুন্দর, এত সুন্দর গলা। আমি একটু আমাদের সবাই তালি দিচ্ছে, আমি একটু আমাদের জুমের আপুদের কাছে চলে যাব। আমি মিষ্টি আপুর কাছে আগে যাব। মিষ্টি আপু একটু আনমিউট করবেন। কেমন লাগছে আমাদের চমৎকার অতিথিদের কথা শুনে এবং গান আবৃত্তি সব শুনে? মিষ্টি আপু কিছু বলবেন? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, শুভ সময়। জি। আর আপনার যে অতিথি তিনজনকে আমি খুব মুগ্ধ হয়ে শুনেছিলাম। আমি প্রায় 6:40-এর দিকে সম্ভবত জয়েন করেছি। তখন থেকে আমি যখন টিভিতেই দেখতে পেলাম অতিথিগুলোকে দেখেই আমার মনে হচ্ছিল যে খুব চমৎকার একটা অনুষ্ঠান হচ্ছে, আমি তাড়াতাড়ি জয়েন করে ফেলি। এবং তার মধ্যে আমি একজন আমি অবনী ম্যাডামকে দেখতে পেলাম, আমার খুব ভালো লেগেছে ম্যাডামের কথাগুলো এবং তার প্রতি আমার বিশেষ শ্রদ্ধাবোধ। আমি আসলে বললাম, দেখলাম আর কবিতা পরাণের গহিরে কবিতা আবৃত্তি করলেন, এত ভালো লেগেছে, যেটা আমিও খুব চর্চা করি। আসলে কবিতাটা খুব ভালো লাগে। আর একটু আগে আমরা কাজী নজরুলের গান শুনলাম, সব মিলিয়ে অসম্ভব ভালো লেগেছে এবং খুব ভালো লেগেছে সময়টা, তাই না? মনটা ভালো হয়ে যায়। থ্যাংক ইউ মিষ্টি আপু। হাসিনা আপুর কাছে চলে যাব। হাসিনা আপু একটু আনমিউট করবেন। কেমন লাগছে আমাদের অতিথিদের? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে, কারণ পুরো সাংস্কৃতিক একটা পরিবেশ, আসলে মানে গান আবৃত্তি সবকিছু মিলিয়ে অসাধারণ সুন্দর একটা সন্ধ্যা। মানে খুব ভালো লাগতেছে। অনেক তাড়াহুড়ো করে, আজকে ছুটির দিন তো অনেক কাজ ছিল, দৌড়ে এসে বসলাম, খালি বারবার ঘড়ি দেখতেছিলাম, বুঝছো। আজকের বিষয়টাও অনেক সুন্দর, বিশেষ করে আমি বলবো মেয়েদের, কারণ মেয়েরা শুধু সবার অভিমান দেখে, খোঁজে, বুঝছো, কিভাবে অভিমানটা ভাঙানো যায়। কিভাবে ভাঙানো যায়, কিন্তু আসলেই কি আমার কোনো অভিমান আছে কিনা,
ওইটা কে খেয়াল করে? এটা হচ্ছে খেয়াল না করলে না, নিজে খেয়াল করাই দিতে হয় কিছু কিছু কাজের মাধ্যমে। যেমন বিশেষ করে মানে বাচ্চারা যখন বড় হয়েছে না, বেশি রাগ হইলে আমি ওদের কি করতাম জানো, ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিতাম। মানে মজারও ছিল, অভিমানের একটা বিষয়, 3টা বাচ্চাকে একসাথে করে দিতাম। তো ওরা যখন হচ্ছে টের পাইতো, বুঝতে পারতো, তখন বলতো ঝগড়াটা হয়েছে মনীষার সাথে, কথা কাটাকাটিটা হয়েছে লামিয়ার সাথে, 3জনকে কেন আনফ্রেন্ড করলা? পরে বলতেছে আসলে 3জনই না হলে একজন দুঃখ পাবে, এটা আমি মানতে পারবো না। এটা আবার খুব কষ্ট লাগতো যে দুঃখ পাইলে 3জন একসাথে পাবে, 3জনকে একসাথে আবার ঠিক করে নিবো, বুঝছো? তো তখন হচ্ছে ওদের ফ্রেন্ডরা আমার নোটিফিকেশন দেখে বলতো, আন্টির এই ছবিটা বা এই গাছটা, গাছের ছবিটা বা অফিসের এটা অনেক সুন্দর হয়েছে রে, আন্টি আজকে দিছি। তুই কিভাবে পাইলি? আমার কাছে নোটিফিকেশন আসলো না। পরে বলতেছে দাঁড়া দেখি, আম্মু তো আবার মাঝে মাঝে আনফ্রেন্ড করে দেয় বেশি রাগ হইলে। বুঝছো, তখন এই যে অভিমান গুলা, বা এরকম ওর বাবার সাথে কিছু বিষয় আছে, ঝগড়া হইলে কিছুক্ষণ পরে ওর বাবা ভুলে যায়, আমি না আর বলতে পারি না। তো দেখা গেছে একটা কিছু করে এসে, আরে ঝগড়া হলে কত কিছু হয়, কত কিছু বলে, আমি বলতেছি না, এটা আগেই চিন্তা করা উচিত যে এটা বলা ঠিক হয় না। এই যে অভিমানের বিষয় দরকার আছে হাসিনা আপু, খুবই ভালো আনফ্রেন্ড করে দেয়া। না হাসিনা কিন্তু নিয়মিত জুমে আসে। হ্যাঁ, আমাদের আসলে আরো আপুরা আছেন। আমাদের একটা ছোট্ট ব্রেকের সময় এসেছে, আমরা এখনই ফিরছি, আপনাদের সাথে আবার কথা বলবো দর্শক। এখনই ফিরছি একটা ছোট্ট বিরতি নিয়ে। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমরা আড্ডার অনেক দূর পর্যায়ে চলে এসেছি। সুন্দর মান অভিমানের কথা হচ্ছে, অভিমান কীভাবে ভাঙানো যায় সেগুলো আমরা শুনছি আপনাদের কাছ থেকে। আপনারা সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আমি চলে যাব দিদির কাছে। দিদি, কবিতাও তো করা হয় আপনার, একটা কবিতা শুনবো আপনার। আসলে আপনি যেই কথা বলেন, কথাগুলোই মনে হয় কবিতার মতো করে বলেন, তারপর আপনার মুখ থেকে একটু শুনতে চাই। তো একটা আনন্দ এবং একটু আবেগ আপ্লুত হয়ে গেছি যখন জাকিয়ার কথা শুনলাম। হয় না, আমি তো ওদেরকে সন্তানের মতো কখনো বলি না, বলি সন্তান, এটাই তো। জাকিয়া যে এখানেও রবীন্দ্রনাথ, হে অতীত তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে। তো পর্দার আড়ালে থেকে তুমি জাকিয়া কাজ করছো, কিন্তু তোমার পরিচয় সম্প্রীতি দিয়েছে আজকের উপস্থাপিকা। অনেক অনেক ধন্যবাদ। শুনে এত ভালো লাগলো যে আমার সন্তান আজ এত বড় একটা পর্যায়ে, আমার এটা যে এ আনন্দ মানে অনুভব করার, উপলব্ধি করার, ভাষায় ব্যক্ত করার মতো না। তো ধন্যবাদ তোমাকে। তো যেটা বলবো সেটা হলো যে আমাদের জীবন থেকে, আমরা ব্রেকে একটু আলাপ করেছিলাম, বাল্য, শৈশব, কৈশোর সব হারিয়ে গেছে। এটা যে কত মধুরতম জীবন, আমি আমার অভিভাবকদের শ্রদ্ধার সঙ্গে বলবো, আমাদের এই সন্তানরা পৃথিবীতে আসে, বিশেষ করে বর্তমান যে ডিজিটাল বাংলাদেশ, প্রচণ্ড ক্ষুরোধার মেধা নিয়ে এরা কিন্তু পৃথিবীতে আসে। এদের ধারক বাহক আপনি, আমি, আমরা। এদের একটু অনুভূতিটাকে আপনারা জাগিয়ে তুলুন। এদেরকে কখনো নেগেটিভ কথা বলবেন না, এদেরকে সময় দিন। আজ এই প্রযুক্তি, আমরা পড়েছিলাম যে বিজ্ঞান দিয়েছে গতি, নিয়েছে আবেগ, আর আমি বলবো প্রযুক্তি দিয়েছে সচ্ছলতা, দিয়েছে বিশালতা, কিন্তু নিয়েছে শৈশব, কৈশোর, এই জিনিসগুলো। আমরা সান্নিধ্য পাচ্ছি না, বাচ্চাদেরকে সময় দিচ্ছি না। প্লিজ অন্তত ডাইনিং টেবিলে আপনারা বাচ্চাদের সঙ্গে একাত্ম হন। যেমন করোনা অনেক নিয়েছে, অনেক দিয়েছেও, কিন্তু প্রচুর সন্তানদেরকে আপনারা কাছে পেয়েছেন। আপনাদের সাহচর্য পেয়ে তারা কিন্তু আপনাদের প্রতি মমত্ববোধ, সংবেদনশীল মানসিকতা, এটা কিন্তু ওদের গ্রো করে গেছে। আবার এই যে ইন্টারনেটের যে এই সম্প্রতি যে ভয়াবহতা চলছে, এটা সত্যি আমাদের প্রধানমন্ত্রী তো একটু আবেগপ্রবণ, খুব খুব আমারও চোখে পানি এসে গেছিল যে হায়রে, যারা সৃষ্টি করে তারা কখনো ধ্বংস করতে পারে না, আর ওই ধ্বংসটা তাদের হৃদয়কে একদম মানে কি বলবো, ভেতরে ওই রক্তক্ষরণটা দেখা যায় না, কিন্তু ছিন্ন ভিন্ন করে দেয়, খুবই কষ্ট। তো যেটা বলবো আমি, এই বেগম সুফিয়া কামালের কয়েকটা লাইন এই শিশু কিশোরদের উদ্দেশ্যে বলবো। কবিতার নাম শিশু জাদুকর। কোন রূপ লুকেছিলি রূপ কথা তুই, রূপ ধরে এলি এই মমতার ভুঁই, নবনীত সুকোমল লাবণী লয়ে এলি কিরে দিক বিজয়ে এ অবনীতে। মাঝখানে
আমরা যখন আমাদের যুগে খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সেই লেখাপড়া করো মেলা। আমরা যখন আকাশের তলে উড়িয়েছি শুধু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজে চালাও গগন জুড়ি। পৃথিবী পরিবর্তনশীল, এই প্রাসঙ্গিকতা কবি সাহিত্যিকরা দূরদর্শী হন, অপরিণামদর্শী হন, যুগ স্রষ্টা হন। আজকে বেগম সুফিয়া কামাল কবেই লিখে গেছেন, আজকে কিন্তু এই বাস্তবতা আমরা অনুভব করছি। সত্যি কথা দিদি, আমাদের সত্যি কথা। আমি একটু আমাদের এখানে আপুরা আছেন, একটু ওবায়দা আপুর কাছে চলে যাব। ছোট্ট করে আমি যদি আপুদের সাথে একটু কথা বলতে চাই, একটু আনমিউট করবেন। ওবায়দা আপু, কেমন লাগছে আমাদের আজকে অতিথিদের সাথে কথা শুনতে পেরে? অতিথি আপাদের আসসালামু আলাইকুম সবাইকে। সব বিচক্ষণ আপুরা এসেছেন আজকে, অনেক গান কবিতা শুনে খুব ভালো লাগলো। আর একজন ওখানে সিনিয়র আপা আছে, তার কথাগুলো তো খুবই অনুপ্রেরণামূলক কথাবার্তা, খুবই ভালো লাগছে। অনেকদিন পর বসতে পারলাম, এটাই হলো অনেক ধন্যবাদ ওবায়দা আপু, আপনি যে জয়েন করেছেন, অনেক ধন্যবাদ। আমি একটু নার্গিস আপুর কাছে চলে যাব। নার্গিস আপু একটু আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর খুব ভালো লাগতেছে। জি, হঠাৎ করে বুঝলাম যে নেক্সাস চালু হয়ে গেছে, প্রচারা হচ্ছে না। আসলে ভাবলাম যে এই সুযোগটা তো আর মিস করা যাবে না, যেহেতু অনেকদিন সবার সাথে কিছু হয়নি, দেখা সাক্ষাৎ তো হয়ই নাই। হ্যাঁ, তারপরে বসে বললাম তো লাস্ট মোমেন্টে, জানি না আজকে টপিকসের বিষয় কি, যেহেতু আমরা যে আপনাকে পেয়েছি আপনার খুশিটাই আমাদেরকে আসলে প্রফুল্ল করে দিচ্ছে। অনেক ধন্যবাদ। একটু রুমা আপুর কাছে চলে যাব, একটু আনমিউট করবেন রুমা আপু। আসলে সময়ের স্বল্পতার কারণে আমাদেরকে ছোট ছোট করে কথা বলতে হচ্ছে, কথা শেষ হয় না। রুমা আপু একটু বলবেন কেমন লাগছে অতিথিদের? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপু, তোমাকে তোমার শাড়ির কালার আর তোমার কালার সেম, একদম একরকম হয়ে গেছে। থ্যাংক ইউ। তিনজন গুণী অতিথি বসে আছে, মাঝখানের ম্যাডামের কথা শুনে আমার আব্বার কথা মনে পড়লো। আমার আব্বা তো প্রাইমারি হেড টিচার ছিলেন, উনিও সবসময় বলতেন টিচাররা হচ্ছে মানুষ গড়ার কারিগর, মানে কারিগর। ওনার কথা শুনে আমি বসে পড়ছি তাড়াতাড়ি, ওনার কথাগুলো এত সুন্দর করে কথা বলতিছে, আমরা তখন থেকে যে শুনছি এত সুন্দর করে। ধন্যবাদ ধন্যবাদ রুমা আপু। মরিয়ম আপুর কাছে যাব, একটু আনমিউট করবেন মরিয়ম আপু। সম্প্রীতা আপু, অনেক শুভেচ্ছা ভালোবাসা আপনাকে। অনেকদিন পর সবাইকে দেখছি মোটামুটি। তো আজকে অতিথিদের জ্ঞান গম্ভীর কথাবার্তা অনেক মুগ্ধ হয়ে গেলাম। গান শুনলাম, ওনার গলা খুবই সুন্দর, কবিতা আবৃত্তি শুনলাম, খুবই ভালো লাগলো। আজ আর কারো অভিমান থাকবে না, সবাই অভিমান ভুলে সবাই আমরা হাসি খুশি। সুন্দর কথা বলেছেন মরিয়ম আপু, থ্যাংক ইউ সো মাচ। খুকু আপুর কাছে চলে যাব, জাফরিন খুকু আপু। খুকু আপু, কেমন লাগছে আমাদের আজকের অতিথিদের গান আবৃত্তি সবকিছু এক কথায়? লাগছে, আর বেশি ভালো লাগছে আমি যখন নেক্সাসে বলবো রেডি হচ্ছিলাম, এর মধ্যে নেক্সাসেরই এক আপা আমার বাসায় এসে উপস্থিত। কি পরিমাণ বন্ধুত্ব! আসলে আসলে এটা নিয়ে আমি একটু বলবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কারফিউ চলছে, যদিও 5টার পরে তো কারফিউ শিথিলতা থাকে না, তো উনি যে এসে আমাকে সারপ্রাইজটা দিছে, এই সারপ্রাইজটা আমার কাছে খুব ভালো লাগছে। আর নেক্সাসে আড্ডা দিচ্ছি, এই যে আরেক বান্ধবীর সাথে আড্ডা দিচ্ছি, লেডিস ক্লাবের অভিমান আমাদের এভাবে চলে যায়। খুব সুন্দর খুকু আপু, থ্যাংক ইউ সো মাচ। নাহিদা আপুর কাছে চলে যাব। নাহিদা আপু, কেমন লাগছে? দেখেছেন জাফরিন খুকু আপুর বাসাও কিন্তু চলে এসেছে লেডিস ক্লাবের বন্ধু। আসসালামু আলাইকুম। ভালোই লাগছে অনেক। মনে হয় নেটওয়ার্কের একটু ব্যাঘাত ঘটছে। ধন্যবাদ। আসলে এই যে আমাদের লেডিস ক্লাব একটা পরিবার, হ্যাঁ, আমাদের এটা প্রায় 35,000 মেম্বার। এই পাশের মহিলাকে উনি মনে হয় আবেগ দমন করতে পারছেন না, একটু কান্না আসছে। না, উনি আসলে অনেকদিন পর আমরা একসাথে হয়েছি খুশিতে। আমরা আসলে আমাদের আড্ডার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আড্ডায় জয়েন করার জন্য, এবং খুব ভালো লাগলো আপনাদের সাথে আড্ডা দিয়ে। দর্শক, আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কালকে আবার হাজির হব সুন্দর টপিক নিয়ে, সুন্দর অতিথিদের নিয়ে। আপনারা আমাদের সাথেই থাকুন, নেক্সাস টেলিভিশনের সাথে থাকুন। আমি সম্প্রীতি বিদায় নিচ্ছি, এবং আমরা আপনাদের গান এবং আবৃত্তি কম্বিনেশন একটা পারফরমেন্স দিয়ে আমরা আসলে আজকে শেষ করবো। এবং দিদি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে এত সুন্দর করে কথা বলার জন্য। আমরা চলে যাব আপনাদের, যেমন বিভিন্ন সম্প্রদায় আসছে এখানে, গুণীজনের এটা একটা পাদপীঠ। তো আমি এটা আমার পরামর্শ মানতে হবে তা না,
একদম তৃণমূল পর্যায় থেকে, কারণ আমাদের মহিলাদের কথা বলার প্রাঙ্গণ নেই, এটা সত্যি কথা। একেবারে তৃণমূল শ্রমজীবী থেকে শুরু করে আপনারা আনবেন, আপনারা আরো সমৃদ্ধ হবেন। এবং আপনাকে আমরা আবার চাই আমাদের অতিথি হিসেবে, এবং আমরা শুরু করে দিচ্ছি আপনাদের গান এবং আবৃত্তি। জি, শুরু করি। হে প্রিয় আমারে দিব নাম ভুলিতে, হে প্রিয় আমারে দিব নাম ভুলিতে। মেঘ হতে পারি যদি অরণ্য তুমি হও, ছুঁয়ে দিলে বৃষ্টিতে মাটি থেকে জীবনের গান। আদরের প্রেম তরু দিগন্ত জুড়ে উন্মাতাল হবে, একঠায় দাঁড়ানো কঠিন পাহাড়ও হাসে। ঝর্ণাধারার প্লাবন যখন বুক জুড়িয়ে নামে, দূরের মেঘবতী শুভ্র সাদা শাড়িতে নত যেন নিথর পাথারে আচ্ছাদিত মায়ার চাদর হয়। কতটা সাহস করে পাথরে আছড়ে ভেঙে চুরে একদিন হাতের মুঠোয় নিয়ে পায় প্রাণ স্পর্শ।